গল্পকথার আসর, কিছু ভয় আর কিছু রোমাঞ্চকর ঘটনা প্রতি শুক্রবার রাতে আর প্রতি রবিবার দুপুরবেলা থাকবে ঘটনার সম্ভার। নমস্কার, আমি রুমকি। গল্পকথার আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ থাকবে পুরীর একটি হোটেলে নববিবাহিত দম্পতির জীবনে নেমে আসা এক ভয়ঙ্কর রাতের ঘটনা। আর আপনাদের জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো ঘটনা, বা আপনাদের চেনা জানা কারো জীবনে যদি ঘটে থাকে এমন কোনো ঘটনা, চাইলেই তা আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। ডেসক্রিপশন সেকশনে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। তবে শুরু হচ্ছে আজকের ঘটনা। রাখি আর অভিজিৎ দুজনের বিয়ে হয় 2022-এর নভেম্বরে। অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের আগে তাই কেউ কাউকে তেমন ভাবে চিনত না। রাখি ঝাড়খণ্ডের মেয়ে। কোনো এক রিলেটিভের সূত্র ধরেই আলাপ হয় অভিজিৎদের সাথে, তারপরে বিয়ে হয়। বিয়ের পরেই তাদের একটা মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছে। এর মাঝখানে কেটে যায় প্রায় 3-4 মাস। তারপর তারা স্থির করে তারা হানিমুনে দার্জিলিং যাবে। সেই মতো দার্জিলিংয়ের টিকিটও কেটে ফেলে। যেদিনকে ট্রেন সেদিনকে তারা ভীষণ এক্সাইটেড, বিশেষ করে রাখি, কারণ এর আগে কোনোদিন সে তেমনভাবে ঘুরতে বেড়ায়নি বাবা মার সাথে। তারা ঝাড়খণ্ডে থাকতো, খুব কাছাকাছি হয়তো গেছে, কিন্তু 7-8 দিনের জন্য এমনভাবে ঘোরা তার জীবনে প্রথম এটা একটা অভিজ্ঞতা হতে চলেছে। তাই জন্য তার আনন্দ তুঙ্গে যাকে বলে। এরপর তারা যেদিনকে যাবে বলে স্থির হয়, রাস্তায় যেতে গিয়ে কোনো এক কারণবশত তাদের এতটাই দেরি হয় যে তারা স্টেশনে পৌঁছে দেখে ট্রেন অলরেডি চলে গেছে। এই দেখে রাখি প্রচন্ড কষ্ট পায়। তার প্রায় কাঁদো কাঁদো মুখ দেখে অভিজিৎ ঠিক করে বাইরে যেখানে বেরিয়েই পড়েছে ঘুরতে যাবে বলে, আর দার্জিলিং যেখানে যাওয়াই হলো না, তাহলে তারা পুরীতে চলে যাবে। সেই মতো তারা ওখান থেকেই একটা গাড়ি ভাড়া করে এবং সেই গাড়ি করে পৌঁছে যায় পুরীতে। আগে থেকে তো কোনো হোটেল বুক ছিল না, তার মধ্যে তারা যখন পুরীতে গিয়ে পৌঁছায় টাইমটাও অনেকটাই হয়ে গেছিল। তাই তারা কাছে পিঠে একটা হোটেল খুঁজতে খুঁজতে হঠাৎ গিয়ে পড়ে এমন একটা হোটেলে, যে হোটেলটা দেখে তাদের দুজনেরই বেশ পছন্দ হয়ে যায়। হোটেলটাকে দেখেই প্রথমেই সবার খুব ভালো লাগবে। বেশ লাক্সারিয়াস একটা হোটেল। হোটেলটা বিশাল বড়, তার মধ্যে হোটেলের যে রুমগুলো রয়েছে সেগুলো দেখে মনে হচ্ছে বেশ সাজানো গোছানো। তাই রাখি এবং অভিজিৎ দুজনেই হোটেলটাতে থাকবে বলে স্থির করে। হোটেল কর্তৃপক্ষের সাথে যখন তারা কথা বলে তখন জানতে পারে হোটেলে সব কটা রুম প্রায় ভর্তি হয়ে রয়েছে। তবে 2 দিন পরে হোটেলটা অনেকগুলো রুম খালি হবে, কিন্তু এই মুহূর্তে একটাই রুম খালি রয়েছে। তারা যদি চায় তাহলে সেই রুমটায় তারা থাকতে পারে। তারা তখন মনে মনে ভাবে, একটা রুম তো খালি রয়েছে, তাহলে আবার হোটেল কর্তৃপক্ষ এরম ভাবে কেন বলছে। ওরা স্থির করে সেই হোটেলেই থাকবে। সেই মতো তারা 4 দিনের একেবারে টাকাও দিয়ে দেয়। হোটেলের রুমগুলো দেখে দুজনেরই বেশ ভালো লাগে। এরপর তারা এসে ফ্রেশ হয়ে বাইরে একটু বেড়ায়, কিছু খাবার টাবার খায়। অভিজিৎ বলে সারাদিন প্রচন্ড ধকল গেছে, আজকের আর শরীর যেন চলছে না। তার থেকে চলো হোটেলে গিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কাল সকালবেলা আমরা আবার ঘুরতে বেরাবো। কালকে সারাদিন ঘুরবো, পরের দিন আমরা এখানেই পুরীর মন্দিরে গিয়ে পুজো দেব, তারপরের দিন থাকবো, আর তারপরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো। এই বলে তারা সেদিনকে রাত্রিবেলা কোনো রকম খাবার টাবার ওখানে খেয়ে হোটেলে চলে আসে এবং দুজনে এতটাই টায়ার্ড ছিল যে এসেই তারা সাথে সাথে ঘুমিয়ে পড়ে। আর মাঝখানে তাদের একটুও ঘুম ভাঙেনি। একেবারে তারা উঠেছে যখন তখন প্রায় সকালবেলা। সকাল থেকে উঠেই রাখির শরীরটা কিরকম যেন ম্যাচ ম্যাচ করতে থাকে। রাখি বলে তার শরীরটা কিছুতেই ভালো লাগছে না,
কাল অবধি ঠিক ছিল, কালকে সারাদিনের ধকলের জন্য হতে পারে যে আজকে শরীরটা এতটা খারাপ লাগছে, ইচ্ছা হচ্ছে না আর বাইরে যাই। অথচ রাখি সব থেকে বেশি এক্সাইটেড ছিল। সে সি বিচ কোনোদিন দেখেনি, সে কোনোদিন তেমনভাবে সমুদ্র দেখেনি, সমুদ্রে স্নান সে করেনি, সে প্রথমবার সমুদ্রে স্নান করবে তাই নিয়ে। কিন্তু বেচারি তার আর যেতেই ইচ্ছা করছিল না সেদিনকে। এই দেখে অভিজিৎ সারাদিন তার সাথে ঘরেই থেকে যায়। অভিজিৎ এর আগে 3-4 বার পুরীতে এসেছে, তাই তার নতুন করে দেখার তেমন কিছু নেই। কিন্তু রাখির জন্য তার খুব খারাপ লাগে। প্রথমবার তারা ঘুরতে এসেছে একসাথে, আর সেখানে এসেই মেয়েটার এরকম শরীর খারাপ হলো। তাই অভিজিৎ রাখিকে আশ্বাস দিয়ে বলে, সকালবেলাটা হয়তো তোমার শরীরটা খারাপ লাগছে, ও কিছু হবে না, দেখবে বিকেলের পর তুমি একেবারে সুস্থ হয়ে যাবে। তখন আমরা সি বিচের ধারে গিয়ে বসবো, দেখবে কত সুন্দর লাগবে রাত্রিটা। কালকে তো তেমন ভাবে ঘোরাই হলো না, আজকে তোমাকে ঘুরিয়ে দেখাবো। সি বিচের ধার ধরে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর যাব। এমন নানা ধরনের পরিকল্পনা তারা নিজেদের মধ্যে করতে থাকে। কিন্তু আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। রাখির শরীর যেন কিছুতেই ঠিক হচ্ছে না। তার কিরম মাথা যন্ত্রণা করছে, গা ম্যাচ ম্যাচ করছে, বমি পাচ্ছে, প্রচন্ড একটা অস্বস্তিকর অনুভূতি হতে থাকছে তার শরীরের মধ্যে। ভেবে পাচ্ছে না তার হলো কি। এই করে সারাটা দিন কেটে যায়। এদিকে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে, সন্ধেও হতে যায়। সারা দিন ধরে অভিজিৎ ঘরের মধ্যে রাখির সাথে রয়েছে। এরপর অভিজিৎ বলে, তুমি একটু বসো, আমি বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসছি। আশা করি বাইরের একটুখানি খাবার খেলে হয়তো তোমার ভালো লাগতে পারে। নাহলে চলো না, আস্তে আস্তে বাইরেটা একটু ঘুরে আসি, দেখো তোমার ভালো লাগে কিনা। কিন্তু রাখির তখন যাবার কোনো রকম ইচ্ছা নেই। অভিজিৎ এক প্রকার জোর করেই রাখিকে বাইরে নিয়ে যায়। রাখি যখন বাইরে আসে, সে নিজেকে সম্পূর্ণ সুস্থ বোধ করতে শুরু করে। তার মনেই হয় না যে সে সারা দিন ধরে অসুস্থ হয়ে ওই ঘরের মধ্যে বসেছিল। এরপর সারাটা সন্ধে তারা দিব্যি ভালো ছিল, খুব সুন্দর করে তাদের সময়টা কাটে। তারপর যখন অভিজিৎ আর রাখি হোটেলে ফিরে আসে, কিছুক্ষণ পর থেকেই রাখির আবার সেই শরীরে অস্বস্তি বোধ শুরু হয়। সে বুঝতে পারে না আবার হঠাৎ করে হলো কি। আর ততক্ষণে ঘরের মধ্যে একটা বিচ্ছিরি গন্ধ রাখির নাকে আসতে শুরু করে। অভিজিৎ রাখিকে বলেছিল ওপরে উঠে যেতে, সে রাতের ডিনারটা ঘরে নিয়ে আসার জন্য অর্ডার দিতে গেছিল। এর মধ্যে রাখি তন্ন তন্ন করে সারা ঘর খুঁজে বেড়ায় কোথা থেকে সেই গন্ধটা ভেসে আসছে, কিন্তু সে কোথাও সেই গন্ধের হদিশ পায় না। কিন্তু গন্ধটা ঘরের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। এরপর যখন অভিজিৎ আসে, তার হাতে ছিল একটা সুন্দর জুঁই ফুলের মালা, আর সাথে ছিল বেশ কিছু খাবার। সে নিয়ে এসে ঘরে ঢুকতে না ঢুকতেই বলে, এত বাজে গন্ধ কোথা থেকে বেরাচ্ছে? রাখি তখন বলে, দেখো না, সারা ঘর ধরে আমি খুঁজছি সেই থেকে, কিন্তু কোথাও আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না, অথচ এই পচা গন্ধটা সেই থেকে পাচ্ছি। যাবার সময় তো গন্ধটা ছিল না, বাইরে কিছু মরেছে নাকি? তা তখন অভিজিৎ বলে, বাইরে মরলে তো তখনও আমরা গন্ধটা পেতাম, আমরা তো গেছি বেশিক্ষণের জন্য না, তার মধ্যেই এরকম বাজে গন্ধ বেরাচ্ছে। তাহলে হয়তো ময়লা কেউ ফেলে টেলে দিয়ে গেছে, পিছন দিকে হতে পারে। কিছুক্ষণ পর রাখির শরীরটা আবার খারাপ হতে শুরু করে। রাখি তখন বাধ্য হয়ে অভিজিৎকে বলে, তার শরীরটা আবার কেমন যেন খারাপ খারাপ করছে। এই শুনে অভিজিৎ একটু অসন্তুষ্টই হয়। সে বলে, এই তো বাইরে বেশ ভালোই ঘুরে আসলে, তখন তো কিছু মনে হয়নি, এখানে এসেই তোমার অমনি শরীর খারাপ করছে, তোমার যত সব মনের ভুল। নাও, খাবার এনেছি, খেয়ে নাও তো। এই কথাটার এই কথার থ্রোয়িংটা রাখির ঠিক পছন্দ হয়নি, কিন্তু রাখি জানে সে কোনো রকম মিথ্যে কথা বলছে না। এরপর দুজনে মিলে ডিনার কমপ্লিট করে। নতুন বিয়ে হয়েছে, তারা একসাথে একটা সুন্দর সময় কাটাবে, যার জন্য তাদের এরমভাবে ঘুরতে আসা। এরপর যখন তারা রাতে শুতে যাবে, তখন রাখির শরীর আরও বেশি করে খারাপ করতে শুরু করেছে।
সে অভিজিৎকে জানায় তার শরীরটা সেদিনকে প্রচণ্ড খারাপ। অভিজিৎ আরও একটু অসন্তুষ্ট হয়। সে কিছুটা রাগ করেই রাখির বিপরীত দিকে মুখ করে শুয়ে পড়ে আর ভীষণ তাচ্ছিল্য সহকারেই রাখিকে যেন বলে, ঘরের লাইটটা একটু অফ করে দাও। রাখির সেদিনকে খুব কষ্ট হয়, কিন্তু যত রাত বাড়তে থাকে আস্তে আস্তে ঘরের পরিবেশটা কিরকম যেন চেঞ্জ হতে থাকে। রাখির প্রচণ্ড ভয় লাগতে শুরু করে। এদিকে ঘরের মধ্যে সেই বিচ্ছিরি গন্ধটা যেন আরো তীব্র হয়ে যায়। সে এটাও ফিল করে সেই ঘরেতে একা তারা দুজন নয়, আরও একজনের উপস্থিতি সেখানে রয়েছে। এই কথা সে অভিজিৎকে ডেকে আস্তে করে বলেও। অভিজিৎ বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, কি বকছো রাত্রিবেলা উল্টোপাল্টা? তুমি ঘুমিয়ে পড়ো, কালকে সকালবেলা তেমন হলে তুমি আমার সাথে ডাক্তারখানায় যেও। তোমার শরীরটা খারাপ বলছো না, একবার দেখিয়ে নেবে এখানকার ডাক্তারকে। রাখি আর একটা কথাও বলে না। রাখি খুব কাছে, অভিজিতের খুব গায়ের কাছে এসে অভিজিৎকে জড়িয়ে ধরে শোয় আর বলে, তুমি বিশ্বাস করো, আমার মনে হচ্ছে আমার পাশে যেন কেউ বসে রয়েছে, আর সে সম্পূর্ণ আমার গায়ের কাছে। অভিজিৎ একটা কথাও বলে না, সে চুপচাপ শুয়ে থাকে। এদিকে রাখির প্রচণ্ড ভয় লাগতে শুরু করে। রাখি বুঝতে পারে কেউ যেন ঠিক তার পাশে বসে রয়েছে, আর তার গরম নিঃশ্বাসটা যেন তার গায়ে পড়ছে বারবার। এদিকে অভিজিৎও রাখির কথা শুনছে না। রাখি কি করবে সেই রাত্রে কিছুতে ভেবে পাচ্ছে না। তার একবার মনে হচ্ছে সেই হোটেলের রুম থেকে সে দৌড়ে বেরিয়ে যাক, কিন্তু একার অভিজিৎকে ফেলে রেখেই বা সে বেরাবে কি করে? এদিকে অভিজিৎও যে কোনো কথার পাত্তাই দিচ্ছে না। এই দেখে রাখি নিজের মনে মনে ভগবানের নাম করতে করতে আস্তে করে কখন ঘুমিয়ে পড়ে। অভিজিৎও ফিল করতে থাকে ঘরের পরিবেশটা যেন কেমন পাল্টে গেছে। রাখি তাহলে ঠিক কথাই বলছিল, ঘরটা কিরকম যেন ঠান্ডা হয়ে গেছে। এদিকে গন্ধটাও যেন আরো তীব্র হয়ে আসছে। এতক্ষণ সে রাখির ওপর রেখেছিল, তাই এগুলো কিছুই ফিল করতে পারেনি, কিন্তু এখন সে স্পষ্ট বুঝতে পারছে। এরপর কখনো কখনো তার মনে হতে থাকে হয়তো তার মাথায় বেখেয়ালে ওলটপালট কোনো চিন্তা আসছে। সমুদ্রের ধারে কাছে রয়েছে, এখানে তো ওয়েদার অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, হয়তো তাই এখন ঠান্ডা ঠান্ডা লাগছে। বাইরের ওয়েদারটাও হয়তো এরকমই, এইসবই তার মনের ভুল। এই বলে সে আস্তে করে ঘুমিয়েও পড়ে। ঠিক করে সকালবেলা উঠে আগে রিসেপশনে গিয়ে বলবে এই বিচ্ছিরি গন্ধটা আসার কারণ কি, বাইরে গিয়ে দেখতে তাদের ঘরের পিছনে কিছু মরে পড়ে আছে কিনা, তাহলে এই ঘরটা তাদের চেঞ্জ করে দিতে বলবে। এরপর সে শুয়েও পড়ে। অনেকটা তখন রাত। অভিজিতের হঠাৎ প্রচণ্ড জোর টয়লেট পায়। সে টয়লেটে যাবে বলে উঠে যখন বাথরুমের কাছে যায়, বাথরুমটা খোলার চেষ্টা করে, দেখে বাথরুমটা ভেতর থেকে যেন বন্ধ। অভিজিৎ ভারী অবাক হয়, তারা এসে তো হাত পা ধুয়ে তারপর ঘরে ঢুকেছিল, বাথরুমের দরজাটা তো এমনি ভেজানো ছিল, তাহলে লক হলো কি করে? এদিকে অভিজিতের প্রচণ্ড জোর টয়লেট পেয়েছে, অনেকবার চেষ্টা করে দরজাটা খোলার। সে বুঝতে পারে হয়তো দরজাটা ভেতর থেকে কোনোভাবে লক হয়ে গেছে, তাই সে আর এই দরজা খোলার আশা না করে সে বাইরের দিকে, মানে হোটেলে রুমের বাইরে সে বেরানোর চেষ্টা করে, যে রিসেপশনে গিয়ে বলবে আপাতত রাত্রের জন্য অন্য কোনো বাথরুম তাকে ইউজ করতে দিতে, কারণ তাদের বাথরুমের দরজা কোনো মতেই খুলছে না, আর তার প্রচণ্ড জোর টয়লেট পেয়েছে। এই বলে সে যখন ঘরের দরজাটা খুলতে যাবে, হঠাৎ সে দেখে বাথরুমের দরজা আপনা থেকে খুলে গেছে, আর দরজাটা হাওয়াতে কিরম যেন ধাপ ধাপ করে আস্তে আস্তে আওয়াজও করছে। অভিজিৎ বড্ড অবাক হয়ে যায়, যে দরজাটা খোলার জন্য সে সেই থেকে চেষ্টা করছে, অথচ দরজাটা খুলতে পারছে না, সেই দরজাটাই হঠাৎ করে এরমভাবে কি করে খুলে গেল?
যা হোক, এইসব চিন্তা করার সময় নেই, এই বলে সে তাড়াতাড়ি বাথরুমে ঢুকে আসে এবং এসে সে টয়লেট করে। সে যখন টয়লেট করে পিছনে ফেরে, তার হঠাৎ মনে হয় ফ্ল্যাশারের উপর কিছু যেন রয়েছে। সামান্য ঘুম চোখে সে যখন ফ্ল্যাশারের দিকে তাকায়, দেখতে পায় একটা কালো ছায়া, যার মুখ চোখ কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু একটা অবয়ব যেন ঠিক ফ্ল্যাশারের উপর বসে রয়েছে। সে সবে চিৎকার করতে যাবে, হঠাৎ সে দেখে সেখান থেকে আর সেই ছায়াটা নেই। এরপর সে বুঝতে পারে কেউ একজন তার খুব কাছে, তার ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস ফেলছে। অভিজিতের গলাটা শুকিয়ে যায়। সে দৌড়ে বাথরুম থেকে বেরাতে যাবে, হঠাৎ করে সে দেখে বাথরুমের দরজা যেন বন্ধ হয়ে গেছে। সে চিৎকার করে বাথরুমের দরজা খোলার জন্য জোরে জোরে বাথরুমের দরজাটা পেটাতে থাকে, কিন্তু কোনো রকমভাবেই সেই দরজা কিছুতেই খোলা যাচ্ছে না। সে যখন চিৎকার করে রাখিকে বারবার ডাকতে থাকে, অনেকক্ষণ পর রাখির ঘুম ভাঙে। রাখি পাশ ফিরে দেখে অভিজিৎ তার পাশে নেই। সে দেখে বাথরুমের ভেতর থেকে অভিজিতের আওয়াজ আসছে। রাখি ভয় পেয়ে দৌড়ে বাথরুমে যায়। অভিজিৎ কি পড়ে গেছে? গিয়ে দেখে দরজাটা বাইরে থেকে বন্ধ। ভারী অবাক হয়ে যায় রাখিও, দরজাটা বাইরে থেকে কে বন্ধ করলো? অভিজিৎ তো ভেতরে ঢুকে আছে। সে তাড়াহুড়ো করে দরজাটা খোলে, দেখে অভিজিৎ প্রায় হাফ অচৈতন্য অবস্থায় চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তার মুখ থেকে আর একটা কথা সরছে না। সে ভয়তে তখন পুরো নিজেকে গুটিয়ে ফেলেছে। রাখি কোনো রকমে তাকে হাত ধরে বাইরে বের করে নিয়ে আসে, এনে তার চোখে মুখে জল ছেটা দেয়, দিয়ে অভিজিৎকে বলে, কি হয়েছে তোমার? তুমি এরম করছো কেন? তুমি কি ভয় পেয়েছো? অভিজিৎ যেন সংজ্ঞা ফিরে পায়। সে খুব অস্পষ্ট স্বরে বলতে থাকে, রাখি, বাথরুমের দরজাটা কি তুমি বাইরে থেকে বন্ধ করে দিয়েছিলে? রাখি অবাক হয়ে যায় এই কথা শুনে। মানে তোমার কি মাথা খারাপ? আমি তো ঘুমাচ্ছিলাম। আমি তো তোমার চিৎকার শুনে তাড়াহুড়ো করে উঠে বাথরুমের সামনে গিয়ে দেখি তুমি ভেতরে আর বাইরে থেকে দরজা বন্ধ। আমি তো নিজেই অবাক হয়ে গেছি, বাইরে থেকে কি করে ছিটকুনি দেয়া থাকে। এরপর অভিজিৎ হাউ হাউ করে কেঁদে ফেলে। সে বলে, রাখি, এই ঘরে নিশ্চয়ই কিছু আছে। আমি এমন কিছু দেখেছি বা এমন কিছু অনুভব করেছি যে আমি নিজেই বুঝতে পারছি না আমি কি করব। এই রাত্রে মনে হচ্ছে এই হোটেলটা ছেড়ে আমি দৌড়ে পালিয়ে যাই। তুমি একদম ঠিক বলেছিলে, সত্যি এই ঘরেতে আমরা ছাড়াও আরও একজন আছে। আমি তাকে অনুভব করেছি। রাখি বলে, আমি জানতাম যে কেউ একজন আমাদের সাথে এই ঘরেতে রয়েছে, কারণ আমি যখন শুয়েছিলাম আমি কারোর গরম নিঃশ্বাস আমার পিঠের মধ্যে অনুভব করতে পারছিলাম। তারা অপেক্ষা করতে থাকে কখন সকাল হবে। সকাল হলে পারে তারা তাড়াহুড়ো করে রিসেপশনে যায়। গিয়ে সেখানে রিসেপশনে যে ছেলেটি বসেছিল তাকে ডেকে বলে, ভাই, এই ঘরটা কি কোনো প্রবলেম আছে? লোকটা তাদের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর খুব পোলাইটলি বলে, কই না তো, কোনো প্রবলেম নেই তো। তখন অভিজিৎ রেগে গিয়ে বলে, অবশ্যই আছে, না হলে কাল সারা রাত আমরা যা সাফার করেছি এমন সাফার হয়তো আমরা জীবনে কোনোদিন করিনি। লোকটা চুপ করে থাকে। এরপর অভিজিৎ বলে যে আমরা এই মুহূর্তে হোটেলটা ছেড়ে দিয়ে চলে যেতে চাই। তখন ছেলেটি জানায় যে তারা অলরেডি টাকা পেমেন্ট করে দিয়েছে, সেই টাকা ফেরত দেওয়ার কোনো নিয়ম নেই। হ্যাঁ, তারা একটা কাজ করতে পারে, ওই রুমটা চেঞ্জ করে নিতে পারে। সেদিন সকালবেলায় আরও 4-5টা রুম খালি হয়ে যাবে, তাই তাদের কাছে এই অপশনটা খোলা রয়েছে। অভিজিৎ আর রাখি ঠিক করে তারা সেই রুমটা ছেড়ে অন্য রুমে তাদের শিফট করে যাবে। সেই মতো তারা তাড়াহুড়ো করে যেই খালি হয়েছে রুমগুলো তার মধ্যে একটা রুমে শিফট করে যায়। সেই রুমে শিফট করার পর থেকে তারা আর কোনো রকম বাজে কিছু ফিল করতে পারেনি। এরপর রাখিও সম্পূর্ণ সুস্থ ছিল,
তারা ভালোই ভালো জগন্নাথ দেবের পুজোও দেয় এবং খুব সুন্দর পরের দিনটা কাটায়, আর তারপরের দিন তারা ব্যাকও করে। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কীরকম লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। এর পরের ঘটনা নিয়ে আসবো আবার রবিবার। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে এমন নতুন নতুন ঘটনা আপনারা আবার শুনতে পাবেন। ধন্যবাদ।